নমস্কার বন্ধুরা, গপ্পখোরের পর্দায় চলে এলাম আমি সুদর্শন। আর আজ আপনাকে সাথে করে নিয়ে যেতে এসেছি নারায়ণ মাঝির নৌকোয় চাপিয়ে এক রোমাঞ্চকর গল্পের সফরে। আচ্ছা, তবে গল্পে যাওয়ার আগে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন তো, বর্তমানে আপনি কি সবুজে ঘেরা কোনো সুন্দর গ্রামে বসে এই গল্পটি শুনছেন, যেখানে খালে বিলে এরকম একটা ছোট্ট নৌকো, আর সেই নৌকোয় ভেসে মাছ ধরে বেড়ানো কোনো বয়স্ক বৃদ্ধকে হামেশাই দেখা যায়? নাকি সেই শহরের ভিড়ে আজ হারিয়ে গেছে আপনার সেই অনুভূতিগুলো, যেগুলো কোনো এক সময় গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যে খুব সহজেই আমাদের চোখের সামনে ফুটে উঠত? আসলে এখন তো বেশিরভাগ গ্রামগঞ্জ এলাকাগুলি শহরের বড় বড় কংক্রিটের তৈরি বিল্ডিংয়ের ভিড়ে কোথাও যেন আড়াল হয়ে গেছে। থেকে গেছে শুধু স্মৃতিগুলো। অবশ্য এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি ভালোভাবে অনুভব করতে পারবে 90 দশকের সেই মানুষগুলো, যারা নিজেদের চোখের সামনে খুব দ্রুত হয়ে যাওয়া এই পরিবর্তনের সাক্ষী থেকে গেছে। সত্যি কথা বলতে আমি নিজেও একটা দিন প্রকাণ্ড ঝিলের জলের উপর ভাসা কোনো নৌকোয় বন্ধুদের সাথে ভেসে বেরিয়েছি, আর সেই অভিজ্ঞতাটা একটা আলাদা অনুভূতি এনে দেয়। তাই আপনিও কি সেই অনুভূতি অনুভব করেছেন কোনো একটা সময়? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে নারায়ণ মাঝির নৌকো সিরিজের দ্বিতীয় গল্পটি। যদি আপনি এই সিরিজের প্রথম গল্পটি শুনে থাকেন, আপনার কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও শোনেননি, তারা এই গল্পের শেষে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গল্পটি শুনতে ভুলবেন না কিন্তু। শুরু হচ্ছে অঙ্কিতা ঘোষের কাহিনী নারায়ণ মাঝির নৌকো সিরিজের দ্বিতীয় গল্প। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছি আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা, অনিকেত এবং শান্তনু। নারায়ণের বউ গেছে কামারপুকুর, তার দাদার বাড়ি। আজ তাই নারায়ণের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। সকাল থেকেই সে একবার মাত্র বাড়িতে গেছে। স্নান খাওয়া সেরে তারপর থেকেই সে বসে রয়েছে তার নৌকোয়। এমনিতেও এই ভাদ্র মাসের পচা গরমের মধ্যে ঘর বন্দি হওয়ার অনিচ্ছার জন্যই বাড়িতে যেতেও ইচ্ছে করে না। তার উপর আবার কমলা না থাকলে নারায়ণের বড্ড মন খারাপ হয়। ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী তার একমাত্র সম্বল। যদিও কমলারও তাই, কিন্তু তার কাছেও কোনো উপায় ছিল না। এক প্রকার বাধ্য হয়েই দাদার বাড়ি যেতে হলো কমলাকে। কমলার দাদার ছেলে রামের খুব অসুখ, পিসি বলতে সে অজ্ঞান। তাই কমলাকে তার দাদা কিছুদিনের জন্য নিজের বাড়িতে নিয়ে গেল। অন্যদিকে নারায়ণকে একা একাই বাড়ির সব কাজ করতে হচ্ছে। যদিও নারায়ণের ছোট থেকেই হাত পুড়িয়ে রান্না করার অভ্যেসটুকু রয়েছে, সুতরাং রান্নাবান্নার দিকে কোনো অসুবিধা তার নেই। অসুবিধা শুধু একাকিত্বের এবং অভাব কেবল তার সঙ্গী। জীবন সঙ্গী কথাটা তো আর এমনি এমনি আসেনি। এই বাড়িতে কমলাকে ছাড়া থাকতে নারায়ণের একটু অসুবিধাই হয়, কিন্তু তার তো যাওয়ার জায়গা আছে, তার সেই প্রিয় নৌকো। ওখানে বসেই দিন রাত কাটিয়ে দিতে পারে নারায়ণ। আজও তাই নৌকোতেই বসে বসে সে তার দিন কাটাতে লাগলো। গ্রামগঞ্জে সন্ধে মানেই রাত, রাস্তাঘাট বেশ নির্জন। তার মধ্যে নৌকোয় আজ হ্যারিকেনটাও নারায়ণ জ্বালায়নি। সে চুপচাপ বসে বসে শান্ত নদীর দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। রাত চড়া কোনো পাখি এই সময় ডেকে গেল। অনেক দূরে কোথাও কুকুরের দল ডেকে উঠল ঘেউ ঘেউ করে। আর ঝিঁঝি পোকার ডাক তো এমনিতেই রাতের সঙ্গী। লোকে বলে রাতের বেলা জীবজন্তুর ডাক কোনো অমঙ্গলের বার্তা বহন করে আনে। আসলে রাতে খুব সাধারণ জীবজন্তুদের ডাকেও যেন গাটা ছমছম করে। যেমন একটা কাক সকালে কাকা করে ডাকলে কারোর সে শব্দ কানে এসেও পৌঁছয় না, কিন্তু সেই কাক যখনই রাতে ডাকে তখন কেমন যেন ভয় ভয় করে। প্রকৃতপক্ষে দোষ কোনো প্রাণীর নয়, দোষ এই রাতের অন্ধকারে। রাত যেন সৃষ্টি হয়েছে ভয় দেখানোর জন্য।
কই দিনের বেলা তো এরকমটা ভয় লাগে না। এইসব ভাবতে ভাবতেই নারায়ণ অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময় একাধিক পায়ের খসখস শব্দ তার কানে এলো, কিন্তু নারায়ণ সেই দিকে না তাকিয়ে এমন একটা ভাব করলো যেন তার কানে কোনো শব্দই আসেনি। মাঝি কাকু, আমরা এসে গেছি। নারায়ণ মাঝি এমন ভাব করলো যেন সে চমকে উঠেছে। বলল, কি রে, তোরা কখন এলি? আমি তো বুঝতেই পারিনি। এই তো এলাম, তোমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি এলাম। ধর, এই বুড়ো মানুষটাকে এরকম ভাবে ভয় দেখায় নাকি কেউ? যাচ্ছে তাই অবস্থা। বিট্টু প্রশ্ন করল, আচ্ছা, আজকে নৌকোটা অন্ধকারে যে, তুমি আলো জ্বালাওনি কেন? কাকিমা নেই বলে মনে দুঃখ হয়েছে তোমার? ওরে পাকা ছেলে, বেশি কথা না বলে নৌকোয় উঠে আয়, আমি আলো জ্বালাচ্ছি। এতক্ষণ কেউ ছিল না বলে আলোটা জ্বালায়নি। পাপাই, বিট্টু আর ভোলা তিনজনেই নৌকোয় উঠে বসল। নারায়ণ দেশলাই দিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দেখল ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে কি যেন চোখে চোখে আলোচনা করছে, যেন কিছু বলতে গিয়েও বলতে পারছে না। নারায়ণ হেসে বলল, কি কথা তো, গল্পের আবদার নাকি? তুমি আমাদের মনের কথা কি করে বোঝো বলো তো? ছেলে মেয়ের মনের কথা বাপ মায়েরা বুঝবে না তাও কি হয়? এমনি এমনি কি চুল পাকিয়েছি রে, বল। আচ্ছা বল, কিসের গল্প শুনতে চাস তোরা? তোমার কাছে ভূত ছাড়া আর কিসের গল্প শুনতে চাইবো বলো? নারায়ণ মাঝি এবারে গম্ভীর স্বরে বলল, ভূত ছাড়া কি আমার কাছে কোনো গল্প নেই রে, কিন্তু সেই গল্প তোরা এই বয়সে কিছু বুঝবি না। তার সেই ভালো ভূতের গল্পই বলি। হ্যাঁ মাঝি কাকু, ভূতের একটা ভালো দেখে গল্প শোনাও তো দেখি। সে ভালো কি মন্দ বিচার তো তোরা করবি, আমার কাজ শুধু তো গল্প বলা। এবারে তুমি শুরু করো, আর অপেক্ষা করতে পারছি না। সে তো শুরু করবই, কিন্তু তার আগে এটুকু বলে দিই, আজ কার গল্প বলতে চলেছি। শোন, আজ যার গল্প তোদের বলবো সে আমার এককালের বন্ধু। যদিও তারই অধীনে আমি কাজ করতাম, কিন্তু আমরা তখন প্রায় সমবয়সী ছিলাম বলে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তার নাম ছিল সোমেন্দ্রনাথ বাগচি, কলকাতার সর্বোত্তম প্রেসের মালিক। আজও শুনেছি কলকাতায় এই প্রেসের রমরমা বাজার রয়েছে, কিন্তু বললে কেউ বিশ্বাস করবে না যে এককালে এই সমরেন্দ্রনাথ বাগচি করপদক শূন্য হয়ে পড়েছিলেন। সেই সময় তিনি এক অদ্ভুত ঘটনার মাধ্যমে ওই প্রতিকূলতা কাটিয়ে আবার উঠে দাঁড়াতে পেরেছিলেন। আমি তার মুখে তার জীবনের এই ঘটনা শুনেছিলাম। এতদূর বলে নারায়ণ মাঝি একটু থামল। অভ্যেস মতো নিজের কানের পাশ থেকে একটা বিড়ি বের করে সেটা ধরিয়ে নিয়ে বলল, আসলে তখন সবে বাংলাদেশ থেকে ভারতে এসেছি। এই দেশে এসেই প্রথম এই গ্রামে উঠিনি, অন্য একটি গ্রামে উঠেছিলাম। তখন পকেট শূন্য, কিন্তু জীবনে দায়িত্ব প্রচুর। তোর কাকিমার আর আমার পেট চালানোর কোনো উপায় প্রথম প্রথম খুঁজেই পাচ্ছিলাম না। অনেক জায়গায় গিয়ে গিয়ে ফেরত আসার পর মনে হলো এই গ্রামে গঞ্জে থেকে কাজ পাওয়া যাবে না। এখান থেকে সোজা যদি শহরে যাওয়া যায় তাহলে কিছু একটা কাজের ব্যবস্থা হতে পারে। দেশে বাটি ঘটি বেচে যতটুকু টাকা জোগাড় করেছিলাম তার মধ্যে কিছুটা টাকা তোর কাকিমার কাছে রেখে বাকি টাকা নিয়ে শহরে গেলুম, একেবারে কলকাতা শহরে। শহর যে এত বড় হয় তা আগে কোনো দিনও দেখিনি, কিন্তু এত বড় শহরে ওই কটা টাকা নিয়ে তো আর থাকা খাওয়া সম্ভব নয়। তাই জন্য হাওড়া স্টেশনেই থেকে গেলাম। সকালবেলা ঘুরে বেড়াতাম একটা কাজের সন্ধানে, আর সন্ধে হতেই ফিরে আসতাম স্টেশনে। তখন আমার মতো অনেকেই স্টেশনকেই নিজের ঘর বাড়ি বানিয়ে নিয়েছিল। বেশিরভাগ মানুষেরই একটাই চাহিদা,
যাতে এই শহরে তাদের দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে দিতে পারে। কিন্তু এই শহর বড় নিষ্ঠুর। এই শহরের নিষ্ঠুরতায় আমাদের মতো গরিব দুঃখীরা তখন একেবারে জর্জরিত। বেশ কয়েক মাস এরকমভাবেই চলল। তারপর টাকা প্রায় শেষ হয়ে এলো। না, এইভাবে তো চলা যাবে না। তার চেয়ে বরং গ্রামে কমলার কাছে ফিরে যাই ভাবলুম। ঠিক করলুম আগামীকালই ফিরে যাব। কিন্তু এত দূরে এসে এতদিনেও গঙ্গা দেখা হয়নি বলে ফেরত আসার আগের দিন একবার গঙ্গার ঘাটে গেলুম। গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে কিছুক্ষণ সেই ঘাটেই বসে রইলুম। আমার সামনে আরেকটি লোক বসেছিলেন। তার জামা কাপড় দেখে মনে হলো লোকটি বেশ অবস্থাপন্ন। এক কাপ চা খেতে খেতে তিনি কিছু একটা পড়ছিলেন। এমন সময় হঠাৎ লোকটার পিছন থেকে আরেকটা লোক এসে লোকটার পাশে রাখা একটা ব্যাগ নিয়ে ছুট লাগালো। বসে থাকা লোকটা তখন হই হই করে ডেকে উঠল, কিন্তু হাতের কাগজগুলো সামলে সে দৌড়তে পারলেন না। কেউ ধর ধর ওকে! শুধু এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে গেল। আমি প্রথমটাই একটু থতমত খেয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই ওই লোকটার পিছনে ছুট লাগালাম। বেশিক্ষণ ছুটতে হলো না। গ্রামের ছেলে আমি, এই রাস্তা দিয়ে দৌড়নো আমার কাছে কোনো ব্যাপারই না। শহরের ছিঁচকে চোর আমাদের সঙ্গে কখনোই পারবে না। চোরটাকে ধরে 2 চড় লাগাতেই আমার কাছে ব্যাগটা ফেলে চোরটা পালিয়ে গেল। ততক্ষণে দেখলাম ওই লোকটাও হন্তদন্ত হয়ে আমার পেছনে ছুটে এসেছেন। আমি ব্যাগটা তার হাতে দিলাম। তিনি খুব খুশি হলেন। আমার সাথে আরো কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসলেন। আমাকে চা আর মাখন, পাউরুটি এসব খাওয়ালেন। অনেকদিন পর আমি একটু ভালোভাবে খেতে পারলাম। আমার খাওয়া দেখে মনে হলো লোকটার খুব মায়া হয়েছে। আমাকে আমার কথা জিজ্ঞাসা করলেন। আমি তাকে সব বললাম, যে গ্রামের স্ত্রীকে রেখে আমি এইখানে কাজের সন্ধানে টো করে কয়েক মাস ঘুরে বেরিয়েছি, কিন্তু আজ হার মেনে নিয়ে কালই ফিরে যাব। লোকটা তখন আমায় একটা প্রস্তাব দিলেন, যা আমার কাছে একেবারে অকল্পনীয়। হক সাহেবের বাজার থেকে একটু এগোলেই একটা গলির মধ্যে লোকটার একটি প্রেস ছিল, অর্থাৎ একটা ছাপাখানা ছিল। তিনি ওইখানেই আমার কাজের বন্দোবস্ত করে দেবেন বলে কথা দিলেন। আমি কৃতজ্ঞতার সুরে বললাম, মা গঙ্গার কাছে এসেছিলাম বিদায় জানাতে, আর আজ তাঁর আশীর্বাদেই আপনার মতো দেবতাকে সামনে দেখতে পেলাম। আপনি চিন্তাও করতে পারবেন না আপনি আমার জন্য কতটা করেছেন। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কর্মঠ, আর তুমি আজকে আমার যা সাহায্য করলে তা আমি সারা জীবনেও ভুলব না। আসলে এই ব্যাগে টাকা পয়সা কিছুই ছিল না, ছিল শুধু একটা পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপিটা হারিয়ে ফেললে সর্বনাশ হয়ে যেত। তাহলে কবে যাব আপনার কাছে? আমি ছাপাখানায় কোনোদিনও কাজ করিনি, কিন্তু আমি তাড়াতাড়ি কোনো না কোনো কাজ ঠিক শিখে নিতে পারবো। তোমার দক্ষতার উপর আমার সন্দেহ নেই। আজ তো শুক্রবার, তুমি বরং সোমবার থেকে এসো। আর এই নাও, এই কটা টাকা তোমার কাছে রাখো। বলেই লোকটা পকেট থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে বললেন, এই টাকা কটা নিয়ে তুমি গ্রামে তোমার স্ত্রীকে দিয়ে এসো, আর তাকে জানিয়ে এসো মাসে মাসে তুমি তাকে টাকা পাঠিয়ে দেবে। 3 মাস কিন্তু তোমার ছুটি হবে না, এখানে কাজের অনেক চাপ আছে, বুঝেছো? আনন্দে আমার চোখে জল চলে এলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি আপনি সাক্ষাৎ দেবতার বরপুত্র। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমি দেবতা নই, আমার নাম সমরেন্দ্রনাথ বাগচি। তোমার মতোই এরকম আমিও একদিন এখানে হাল ছেড়ে বসেছিলাম, তখন আমাকেও কেউ সাহায্য করেছিল। তাই বলছি আমি দেবতা নই, বরং ঈশ্বরের কৃপায় আমরা এই পৃথিবীতে প্রত্যেককে সাহায্য করার জন্যই জন্মেছি। তুমি আর দেরি করো না, গ্রামে ফিরে যাও। 2 দিন থেকে সোমবার তুমি আমার অফিসে চলে এসো, তোমাকে ঠিকানা আমি লিখে দিচ্ছি। লোকটা একটা কাগজে নিজের অফিসের ঠিকানা লিখে আমাকে দিয়ে দিলেন।
আমিও তাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে গ্রামে ফিরে এসে কমলাকে সব বললাম। কমলার হাতে টাকা দিয়ে 2 দিন একটু ভালো মন্দ খেয়ে সোমবার ভোরে ট্রেন ধরে পৌঁছে গেলাম কলকাতায়। কিন্তু তখনও থাকার ব্যবস্থা হয়নি। যা আসে কপালে ভেবে সোজা গেলাম ওই লোকটার আপিসে। এক দেখাতেই সমরেন্দ্রবাবু আমাকে চিনতে পারলেন, আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমিও খুব নিষ্ঠা ভরে কাজ করলাম, আর দিনের শেষে উনি আমাকে ওনার ঘরে ডেকে পাঠালেন। আমি যেতেই আমাকে প্রশ্ন করলেন, তুমি কাজ খুব ভালো করেছো, তুমি থাকছো কোথায়? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সমরেন্দ্রবাবু বললেন, থাকার কোনো ব্যবস্থা হয়নি, তাই তো? তা তুমি এক কাজ করো না, তুমি আমার বাড়িতে চলো, ওখানেই তুমি থেকো। না না বাবু, আপনি এমনি এমনি আমার জন্য অনেক করেছেন, আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। আরে তুমি চিন্তা করছো কেন? তোমায় তো এমনি এমনি থাকতে বলছি না, তুমি আমার হাতে হাতে একটু কাজ করে দিও, তাহলেই হবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু রাজি না হয়েও তো আর উপায় নেই। যতক্ষণ না অন্য কোনো ব্যবস্থা হচ্ছে, এই আশ্রয় আমার কাছে ঈশ্বরের আশ্রয়ের মতো। আমি তখন থেকেই ওই ছাপাখানার একজন কর্মচারী এবং সমরেন্দ্রবাবুর নিজস্ব বেয়ারা হয়ে ওনার সাথে রয়ে গেলাম। একদিন বেশ বৃষ্টিপাত হচ্ছে, চারিদিকে উত্তাল ঝোড়ো হাওয়া। বৃষ্টি যত জোরে পড়ছে, হাওয়াও যেন তার সঙ্গে প্রতিযোগিতা করতে করতে আরো জোরে জোরে বইছে। জানলার কপাট বাঁধ মানছে না। এমন সময় হঠাৎ শুনলাম সমরেন্দ্রবাবু খুব চিৎকার করছেন। আমি তাড়াতাড়ি উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম সমরেন্দ্রবাবু বলছে, সেই জানলা শক্ত করে বন্ধ করে দেবে, এইটুকুও করতে পারো না? এত ব্যস্ত তোমরা? দেখো, সারা ঘরে আমার কাগজ ছড়িয়ে গেছে। কত দরকারি পাণ্ডুলিপি এটা জানো তুমি? আমি বুড়ো মানুষ, আমি দৌড়ে এসে তোমার ঘরের জানালা বন্ধ করব? কেন, তুমি নিজে করতে পারো না? তর্ক আরো বৃদ্ধি পাওয়ার আগেই আমি তাড়াতাড়ি সমরেন্দ্রবাবুর কাছে গিয়ে বললাম, বাবু, কি অসুবিধা হয়েছে বলুন, আমি ঠিক করে দিচ্ছি। আরে আর বলো না, জানলার কপাটটা ঠিক মতো বন্ধ হয়নি, ঝড়ে পুরো কাগজ সারা ঘরে ছড়িয়ে গেছে। কত দরকারি পাণ্ডুলিপি এটা, কোন পাতার পরে কোন পাতা আছে এখন তো তা বুঝতেও পারবো না। আমি ঘরে ঢুকে দেখলাম ঘরের পুরো মেঝেতে কাগজে কাগজ ভর্তি। আমি একটা কাগজ তুলে নিয়ে একটু হেসে বললাম, বাবু, এই পাতাগুলোর নিচে তো সংখ্যা লেখা আছে, এই সংখ্যাগুলোই মনে হয় পাতাগুলোর নম্বর। আমি দেখে দেখে গুছিয়ে দেবক্ষণ। দেখি, দেখেছো তো, এটা তো খেয়ালই করিনি। নারায়ণ, তুমি তো ভাই বিচক্ষণ লোক, তাহলে তুমি এগুলো গুছিয়ে রেখো, আমি খেয়ে দিয়ে আসছি, কেমন? আমি কাগজগুলো পরপর সাজাতে শুরু করলাম। কাগজগুলো সাজাতে সাজাতে মাঝে মধ্যে পাণ্ডুলিপির লেখাগুলোতে চোখ পড়ছিল। এক বাক্যে বললে লেখাগুলো খুব চিত্তাকর্ষক। যে বা যিনি লিখেছেন তার লেখনী যথেষ্ট ভালো। আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য লেখা হলেও লেখার মধ্যে অদ্ভুত একটা দক্ষতার ছাপ রয়েছে, এক ধরনের আকর্ষণ রয়েছে। আমার কাগজগুলো গুছিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সমরেন্দ্রবাবু ঘরে প্রবেশ করলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, গোছানো হয়েছে নারায়ণ? হ্যাঁ, প্রায় শেষ। আচ্ছা বাবু, এই বইটার নাম কি? সমরেন্দ্রবাবু পানের বাটা থেকে একটা পান নিয়ে খেতে খেতে বললেন, বইটার নাম নরকরূপী সমাজ। আমিও এইরকমই কিছু একটা নাম ভাবছিলাম, কারণ অল্প একটু লেখাগুলো পড়ে আমি যা বুঝেছিলাম তা হলো এই পাণ্ডুলিপিতে তৎকালীন মেয়েদের অবস্থা নিয়ে কিছু বর্ণনা রয়েছে। সমাজে মেয়েদের অবস্থান সময় সময় পাল্টেছে। এক সময় যে মেয়েকে সমাজ গ্রহণীয় বলে মনে করেছে,
ঠিক পর মুহূর্তে সেই মেয়েটাকে সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, কিংবা সমাজের মধ্যে কোণঠাসা করে রাখা হয়েছে। মেয়েদের কাছে সমাজ সত্যি নরক সমান। আমি জিজ্ঞাসা করলাম, এই বইটা কার লেখা? আসলে গুছোতে গুছোতে আমি একটু একটু পড়ছিলাম, আমার খুব ভালো লেগেছে, তাই জিজ্ঞাসা করছি আর কি। সমরেন্দ্রবাবু বললেন, বইটির লেখক শ্রী রাজর্ষিচরণ চট্টোপাধ্যায়। একজন পুরুষ মানুষ এত সুন্দর করে সমাজের মেয়েদের অবস্থান বোঝাতে পারেন, তা সত্যি বিশ্বাসই করা যায় না। তা ভদ্রলোক থাকেন কোথায়? চুচুড়ায়। আসলে এই পাণ্ডুলিপি কোনো সাধারণ পাণ্ডুলিপি না, তাই জন্য এই পাণ্ডুলিপির বেশি যত্ন করতে হয়। আমি কৌতূহল বশে প্রশ্ন করলাম, সাধারণ পাণ্ডুলিপি না মানে? এর সঙ্গে কি কোনো ইতিহাস জড়িত আছে? তা বলতে পারো। ইতিহাসটি অত্যন্ত রহস্যজনক এবং ভয়ানক। এমন সময় সঙ্গে সঙ্গে একটা বাস পড়ার শব্দ হলো। সমরেন্দ্রবাবুর কথায় এবং বাজের অদ্ভুত আওয়াজে আমি চমকে উঠলাম। আমার ভয় আন্দাজ করেই সমরেন্দ্রবাবু হেসে বললেন, এ এক অন্য রকমের কাহিনী, বুঝলে? তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না। রাত হচ্ছে, যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কালই পাণ্ডুলিপিটা নিয়ে অফিসে রাতুল বাবুকে দিয়ে দিও প্রুফের জন্য। আমি উত্তেজিত হয়ে বললাম, বাবু কিছু যদি মনে না করেন তাহলে আমায় ব্যাপারটা বলবেন, আমার খুব কৌতূহল হচ্ছে। বলতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করবে না। খুব করবো বাবু, আপনি আমার কাছে ঈশ্বর সমান, আপনার কথা অবিশ্বাস আমি করি কি করে? আপনি বলুন না, আমি শুনি। বেশ, তাহলে তোমায় বলি, শোনো। আমাদের এই সর্বোত্তম প্রেস আমার বাবা স্থাপন করেছিলেন। আমাদের পূর্বপুরুষেরা প্রত্যেকেই ছাপাখানার কাজের সঙ্গে চিরকাল ওতপ্রোতভাবে জড়িত। আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম 1777 খ্রিস্টাব্দে অগাস্টাস হিকি কলকাতায় যখন প্রথম ছাপাখানা প্রতিষ্ঠান করেন, তখন আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ সেই ছাপাখানার কাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এছাড়া শ্রীরামপুর মিশন প্রেস থেকে যখন সমাচার দর্পণ, দিগদর্শন, সংবাদ কৌমুদী, তত্ত্ববোধিনী এসব পত্রিকা ছাপা হতো, তখনও সেখানে আমার পূর্বপুরুষ কাজ করতেন। এই সমস্ত কাজ আমাদের রক্তে প্রবাহিত হয়েছে। তাই আমার বাবা লোকের প্রেসে কাজ না করে নিজের একটি ছাপাখানা প্রতিষ্ঠা করে নাম দেন সর্বোত্তম প্রেস। বাবার সময় এই ব্যবসা বেশ ভালোই চলছিল। সমস্যা হলো বাবার মৃত্যুর পর। আমরা তখন জানতে পারলাম বাবা এই প্রেসের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু নতুন মেশিন, কিছু উন্নত মানের কাগজ, এই সব কিছু সংগ্রহ করার জন্য মোটা সুদে লোন নিয়েছিলেন। পরে আরও কিছু টাকার প্রয়োজন হওয়াতে তিনি বাড়ির কাগজও কোনো এক জায়গায় বন্ধক রেখেছিলেন। কিন্তু এই প্রত্যেকটি কাজ সম্পন্ন করার আগেই আমার বাবা হঠাৎ একদিন মারা গেলেন। আমি তখন কলেজে পড়ি। কাজ সম্পর্কে অত ভালো জ্ঞান আমার ছিল না, বা বলতে পারো তখনও হয়নি। আমি আর আমার মা প্রায় পথে বসে পড়েছিলাম। কোনো কুল কিনারা খুঁজে পেলাম না এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। টাকা পয়সা জোগাড় করার জন্য মায়ের গয়না বিক্রি করে দিলাম। এতে কিছুদিনের জন্য ঋণ শোধ করার তাড়া থেকে মুক্তি পেলাম। তারপর ছাপাখানা থেকে লোক ছাঁটাই করতে বাধ্য হলাম। এই কলকাতা শহরে প্রচুর ছাপাখানা ছিল, তাই এতগুলোর মধ্যে একটা ছাপাখানা উঠে গেলে কারোর কোনো যায় আসতো না। কিন্তু এর সঙ্গে আমার বাবার স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম এই ছাপাখানাটা রক্ষা করবার। একদিন দুপুরে বাড়িতে বসে খাচ্ছি, তখন একজন লোক আমাদের বাড়িতে এলো। এই লোকটার কাছে আমার বাবা বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে ব্যবসায় লাগিয়েছিলেন। আগের মাসে মায়ের গয়না বেচে কিছু টাকা একে শোধ করেছিলাম। সম্ভবত বাকি টাকার তাগাদা দিতেই আমাদের বাড়িতে এসেছিল। লোকটা বলল, আরে কে সমর বাবু, আপনি এদিকে বসে বসে খাচ্ছেন আর আমরা ওইদিকে গিয়ে আঙুল চুষবো? আমাদেরও তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই নয় কি? হয় বাড়ির টাকাটা শোধ করুন, না হলে বাড়িটা ছেড়ে দিন। আমি কিন্তু আর বেশি সময় দিতে পারবো না। তাও আপনাকে দেখে তো আর সময় দিচ্ছি না, দিচ্ছি ওই বুড়ি মানুষটাকে দেখে। এখন যদি বুড়ি মাকে নিয়ে পথে বসতে হয় তাহলে কি হবে একবার ভাবতে পারছেন? আমি খাবার ছেড়ে উঠে হাত জোর করে তাকে বললাম,
আর কিছুদিন সময় দিন, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। আর 7 দিন সময় দিলাম, টাকার ব্যবস্থা করুন, আর তা না হলে বাড়িটা ছেড়ে দিন। এক প্রকার হুমকি দিয়ে লোকটা চলে গেল। ভাত আর গলা দিয়ে নামল না। মা বললেন, বাবু এক কাজ কর, তুই ছাপাখানা বেচে দে, যা টাকা পাবি সেই টাকায় সব ধারগুলো শোধ কর, তারপর অন্য কাজে চেষ্টা কর। এ কি বলছো মা? বাবার সাধের ছাপাখানা এমনি এমনি বেচে দেব? কটা টাকার জন্য? যদি সত্যি কটা টাকা হতো তাহলে তো দিয়ে দিতে পারতিস। টাকার পরিমাণ বেশি বলেই তো ছাপাখানা বেচতে বলছি। দেখছি মা, কয়েকদিন সময় দাও। যদি শেষ অবধি কোনো ব্যবস্থা না হয় তাহলে ছাপাখানাটাই বিক্রি করে দেব। একদিন দুদিন করে 5 দিন কেটে গেল, আর মাত্র 2 দিন হাতে রয়েছে। যদি টাকার জোগাড় না করতে পারি তাহলে বাড়ি ছাড়া হতে হবে। কি করব আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বরাবরের অভ্যাস, মন অশান্ত হলেই গঙ্গার ধারে গিয়ে বসে থাকতাম। সেদিনও তাই করলাম। চুপচাপ গঙ্গার ধারে গিয়ে বসে রয়েছি, এমন সময় হঠাৎ একজন আমার পাশে এসে বসে বললেন, কি ব্যাপার দাদা, মন খারাপ নাকি? শহরের লোকেরা চট করে কারোর সঙ্গে বন্ধুত্ব করে না, কিন্তু আমার মতো অন্ধের তখন কি বা দিন আর কি বা রাত। আমি বললাম, ভারী চিন্তায় আছি দাদা। সে তো বুঝতেই পারছি, কিন্তু চিন্তাটা কিসের? লোকটার জামা কাপড় কথাবার্তা দেখে মনে হলো লোকটা শিক্ষিত। আমি তাকে আমার সমস্ত কথা বললাম। সব শুনে সে বলল, এই ব্যাপার, এর জন্য এত কষ্ট পাচ্ছেন? আমার খুব রাগ হলো। আমার অবস্থা না বুঝে সে এই মন্তব্য করবেন কেন? আমি বললাম, আপনার কাছে হয়তো এটা সামান্য ব্যাপার, কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমার বাবার তৈরি ছাপাখানা আমায় যদি বিক্রি করে দিতে হয় তাহলে তার আগে আমায় আমার বুকে 10 মণ পাথর চাপাতে হবে, তারপর বিক্রি করতে হবে। অন্যদিকে বাড়ি বিক্রি করে দিলে মাকে নিয়ে কোথায় যাব? আপনি ওসব বুঝবেন না। এখন জানতো দাদা, আমার ভালো লাগছে না কথা বলতে। কিন্তু আমি তো আপনার সাহায্য করতে চাই। সাহায্য? আপনি কি সাহায্য করবেন শুনি একটু? সে বলতেই পারি, কিন্তু এখানে তো বলা সম্ভব নয়। আজ রাতের বেলার সময় হবে আপনার? রাত্রিবেলা? রাত্রিবেলা কেন? এখন নয় কেন? কারণ এখন আমার কাছে সেই জিনিসটা নেই যা দিয়ে আপনাকে সাহায্য করব। সেটা আনতে রাত হয়ে যাবে। আমি একটু ভেবে বললাম, বেশ, আমি আমার প্রেসের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখানে আসুন তাহলে আজ রাতে। আমি লোকটাকে নিজের ছাপাখানার ঠিকানা লিখে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম রাজর্ষি চরণ চট্টোপাধ্যায়। লোকটার হাতে ঠিকানা লেখা কাগজটা দিয়ে আমিও আমার নাম বললাম। আমার নাম সমরেন্দ্রনাথ বাগচি। জানি না, লোকটার সঙ্গে কথা বলার পর মনে একটু সাহস পাচ্ছিলাম। মনে হচ্ছিল সব কিছু যেন ঠিক হয়ে যাবে, কিন্তু এরূপ মনোভাবের কারণ কি সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। সেদিন তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে সোজা চলে গেলাম আমাদের ছাপাখানায়। রাতে ছাপাখানার একজন দারোয়ান ছাড়া আর কেউ ছিল না। আমি অফিসে ঢোকার আগে আমার দারোয়ানকে ডেকে বললাম, শোন লক্ষণ, যদি রাজর্ষি চরণ চট্টোপাধ্যায় বলে কেউ আসে তাহলে তাকে আমার অফিসে নিয়ে যাস। আজ্ঞে হুজুর। দারোয়ান চলে গেল। এবার আমার অপেক্ষার পালা। রাত কটায় যে তিনি আসবেন তা আমার জিজ্ঞাসা করাই হয়নি। অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে গিয়েছিল জানি না। হঠাৎ চোখ খুলে দেখলাম সামনের চেয়ারে বসে রয়েছেন সকালের দেখা সেই লোকটা। আমি চমকে উঠলাম। লোকটা আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভয় পেলেন?
না না, আসলে আপনি কখন এসেছেন বুঝতে পারিনি। আপনি কি চা খাবেন? এত রাতে চা খাবো না, বরং যে কথাটা বলতে এসেছি সেটা শুরু করি। এটা আপনি ধরুন। লোকটা আমার সামনের চেয়ারে বসেছিল, তাই জন্য তিনি পায়ের নিচে কি রেখেছিল সেটা আমি দেখতে পাইনি। তিনি নিচ থেকে একটা ব্রিফকেস তুলে নিয়ে সেটা টেবিলের উপর রেখে আমার দিকে এগিয়ে দিলেন। আমি বললাম, কি আছে এতে? খুলেই দেখুন না। বাক্সটা খুলতেই আমার তো চক্ষু একেবারে চড়ক গাছ। এ কি দেখছি আমি? বাক্সের মধ্যে সাজানো 500 আর 1000 টাকার নোট। আমি বললাম, এসবের মানে কি? এত টাকা আমি কি করব? এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকার বিনিময়ে আপনি আমার হয়ে কাজ করবেন। মানেটা কি? আপনার জন্য আমি এমন কি কাজ করব যার জন্য এত টাকা আপনি আমাকে দিচ্ছেন? আহা, এত ব্যস্ত হচ্ছেন কেন? বলছি আস্তে আস্তে সব বলছি। আমি একজন লেখক। এর আগে কোনো বই আমার ছাপা হয়নি। আমার কাছে অনেক লেখাই স্টকে রয়েছে। আমি চাই আমার বইগুলো আপনি ছাপান। আপনার ছাপাখানার যা অবস্থা, তাতে আমার সাহায্য ছাড়া আপনি আমার বই ছাপাতে পারবেন না। এই টাকাটা নিয়ে আপনি আবার কাজ শুরু করুন। এতে আপনারও লাভ হবে আর আমারও লাভ। আমার লাভ তো বুঝলাম, কিন্তু আপনার লাভটা কি? কলকাতা শহরে তো আর ছাপাখানার অভাব নেই। অন্য কোথাও গিয়েও তো আপনি এই কাজ করতে পারতেন। তাহলে আমার কাছে এলেন কেন? সব কাজ কি আর স্বার্থের জন্য করা হয়? এই জিনিসটা তো আমি এমনিই ছাপাতাম। তাহলে এমন কারোর সঙ্গে কি কাজ করা যায় না যার সত্যি টাকাগুলোর প্রয়োজন? আমার মনে হয়েছে আপনি এই কাজটির জন্য উপযুক্ত, তাই আপনার কাছেই এলাম। এবার আপনি রাজি কিনা সেটা বলুন। ততক্ষণে আমি যেন হাতে স্বর্গ পেয়েছি। উত্তেজিত স্বরে বললাম, রাজি মানে 100 বার রাজি। আপনি জানেন না দাদা, আপনি আপনি আমার কত বড় সাহায্য করলেন। আরে দাঁড়ান, পুরো কথাটা শুনুন। এই বই ছাপা হলে এর কাটতি যে মন্দ হবে না তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনাকে আমায় একটা কথা দিতে হবে। এই বই বিক্রির যা লাভ, তার কিছু অংশ দায়িত্ব সহকারে আপনাকে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো নিয়ম। না, অত সহজ নয়। বই বিক্রির লাভের টাকা আপনি আমার বাড়িতে এসে দিয়ে যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে। বাস, তাহলে তো হয়েই গেল। আপনি আমার বাড়ির ঠিকানাটা লিখে নিন। আমি লোকটার বাড়ির ঠিকানা লিখে নিলাম। লোকটা একটা স্মিত হাসির সঙ্গে নমস্কার জানিয়ে বিদায় নিলেন। আমি টাকাটা ভালো মতো গুছিয়ে বাড়ি চলে গেলাম। মাকে সব বলতেই মা বললেন, দেখেছিস বাবু, তোর বাবা কোনো দিনও অসৎ পথে কাজ করেননি, তাই জন্য ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। মন দিয়ে কাজ কর বাবা, মন দিয়ে কাজ কর। এই বইয়ের কাটতি যেন ভালো হয়। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। লোকটার লেখনী আর ভাষা যথেষ্ট সাধারণ এবং সাবলীল। কম শিক্ষিত থেকে উচ্চশিক্ষিত ব্যক্তিরাও তার লেখা পড়ে মুগ্ধ হতে পারে। তাছাড়া সমাজের বিভিন্ন দিক তুলে ধরতে এই লোকটার কোনো জবাব নেই। কলমের দ্বারা বিদ্রোহ হয়তো এইরূপ লোকের দ্বারাই সম্ভব হয়। এই বইয়ের 1 মাসের মধ্যে 3টে এডিশন হল। লাভ হলো প্রচুর। লোকটার দেওয়া টাকা থেকে এবং উপন্যাসের লাভ থেকেই আমি আমার মাথার ধারগুলো শোধ করলাম। এইবারে মনে পড়ল লোকটার বাড়ি গিয়ে তাকে সুখবর এবং প্রাপ্য অর্থ দিয়ে দিতে হবে। কলকাতা শহরে রাজর্ষিচরণ চট্টোপাধ্যায়ের নাম এখন ঘরে ঘরেই শোনা যায়। আর এই কথাটা শুনলে লোকটাও নিশ্চয়ই খুব খুশি হবে। অজানা অচেনা তিনি আমার জন্য যা করলেন তা আমি কোনোদিনও ভুলব না। স্বয়ং ঈশ্বর হয়তো ওই লোকটার রূপে আমার সামনে এসে আমার সাহায্য করে গেছে। আমি একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম চুঁচুড়ার উদ্দেশ্যে।
কিন্তু অবাক ব্যাপার হলো, ট্রেন থেকে নামতেই দেখলাম সামনে রাজর্ষি বাবু দাঁড়িয়ে রয়েছেন। আমি তাড়াতাড়ি তার সামনে গিয়ে বললাম, আরে করেছেন কি মশাই, আপনার লেখা তো কলকাতা শহর প্রায় কাঁপিয়ে দিয়েছে। এখন ঘরে ঘরে আপনার বই, আপনার নাম। আপনি তো আর সাধারণ রইলেন না। যাক ধরুন, আপনার টাকাটা, থুরি মানে আপনার সাম্মানিকটা আপনাকে দিতে এলাম। আর আপনার লেখা বইয়ের কিছু কপি আপনার জন্যই এনেছি। এরকম ভাবে তো দিলে হবে না। আমার বাড়ি চলো, বাড়িতে গিয়ে বসে গল্প করতে করতে সব শুনবে। স্টেশন থেকে বেশি দূরে নয় আমার বাড়ি, মিনিট 15 হাঁটা পথ। হাঁটতে পারবেন তো? আরে মশাই, সব পারবো, চলুন চলুন। পনেরো 20 মিনিট পর এ কথা সে কথা আলোচনা করতে করতে আমরা একটা 3 তলা বাড়ির সামনে এলাম। বাড়িটা দেখলে বোঝা যায় এই বাড়িতে বসবাসকারী মানুষের অবস্থা খারাপ নয়। রাজর্ষি বাবু বললেন, এই আমার বাড়ি। এই বলে তিনি দরজার কড়া নাড়লেন। রাজর্ষি বাবু আমায় বললেন, আপনি বাড়িতে যান, আমি আসছি। বলেই লোকটি তড়িঘড়ি করে বাড়ির পিছন দিকে চলে গেলেন। ততক্ষণে এক বয়স্ক মহিলা দরজা খুলে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কাকে চাই বাবা? আসলে আমি রাজর্ষি বাবুর বন্ধু, ওনার কাজেই আমি এখানে এসেছি। উনি, আমার কথা শেষ হলো না, ভদ্রমহিলা তার আগেই বললেন, ভেতরে এসো বাবা। আমি ভেতরে প্রবেশ করলাম। ভদ্রমহিলা সদর দরজা বন্ধ করে আমায় একটি বসার ঘরে নিয়ে গিয়ে ঢোকালেন। তারপর বললেন, তুমি এখানে বসো, আমি ছেলেকে পাঠাচ্ছি। এই বলে তিনি চলে গেলেন। আমি বুঝলাম ইনি হলেন রাজর্ষি বাবুর মা। কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজর্ষি বাবু আর ওনার মা ঘরে প্রবেশ করবেন। আমি তাড়াতাড়ি টাকার খাম আর বইয়ের কপিগুলো রেডি করে রাখছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল ওই ঘরের দেওয়ালে। যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম ওই ঘরের দেওয়ালে রাজর্ষি বাবুর ছবি। কিন্তু ভয়ের বিষয় সেটা নয়। ভয়ের বিষয়টা হলো রাজর্ষি বাবুর ছবিতে সাদা মালা পরানো রয়েছে। আমার মাথায় যেন অসম্ভব যন্ত্রণা শুরু হলো। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি নিজের জ্ঞান হারালাম। মুখে চোখে জলের ছিটে অনুভব করে আমি ধর্মর করে উঠে বসলাম। চোখ খুলেই সামনে দেখলাম সেই বয়স্ক মহিলা হাঁটু গেড়ে বসে রয়েছেন, তার হাতে একটা জলের বোতল। ব্যস্ত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ করছে? ডাক্তার ডাকবো? আমি কিছু বলতে পারলাম না। তখন আরেকজনের কথা কানে এলো, আপনি কোথা থেকে আসছেন বলুন তো? গলার স্বর অনুসরণ করে দেখলাম সামনে হুইল চেয়ারে বসা একজন ভদ্রলোক। এতক্ষণ তাকে খেয়ালই করিনি। ভদ্রলোকের বয়স তখন রাজর্ষি বাবুর মতোই হবে। আমি কোনো রকমে ঢোক গিলে নিয়ে বললাম, কলকাতা থেকে। তুমি অত দূর থেকে আসছো? রাজা, তুই বাবা কথা বল ওর সাথে, আমি ওর জন্য কিছু খাবার ব্যবস্থা করি। ও আমাদের রাজুর বন্ধু, ওকে তো খালি মুখে পাঠিয়ে দেওয়া যায় না। আমি কোনো রকমে উঠে সোফায় বসলাম। বৃদ্ধা চলে গেলেন। হুইল চেয়ারে বসা ভদ্রলোক আমার দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, আমার নাম রাজেন্দ্রচরণ চট্টোপাধ্যায়, আমি রাজর্ষির দাদা। আমি সমরেন্দ্রনাথ বাগচি, কলকাতায় সর্বোত্তম প্রেসের মালিক। সর্বোত্তম প্রেস? তুমি কি সত্য কাকুর কেউ হও? কি ব্যাপার?
সত্য কাকু অর্থাৎ আমার বাবা সত্যেন্দ্রনাথ বাগচির কথা জিজ্ঞেস করছেন উনি? আমি বললাম, হ্যাঁ, উনি আমার বাবা হন। আপনি ওনাকে চেনেন? ওনাকে চিনব না? উনি স্বয়ং ঈশ্বর। আজ আজ উনি না থাকলে আমি বাঁচতাম না। বুঝলাম না, কি ব্যাপার বলুন তো? আপনি কি করে আমার বাবাকে চিনতেন? আসলে বছরখানেক আগে আমি কলকাতায় গিয়েছিলাম একটা কাজের সূত্রে। সেখানে তোমার বাবার সাথে আমার আলাপ হয়। বেশ কিছুক্ষণ ওনার সাথে গল্প করলাম। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছেন, তাই জন্য ওনার স্নেহশীল আচরণ আমার খুব ভালো লেগেছিল। উনি যখন শুনলেন আমার ভাই রাজর্ষি লেখক, তখন উনি বললেন যদি ওর কোনো বই ছাপানোর ইচ্ছে হয় তাহলে যেন ওনার সাথে যোগাযোগ করি। তোমার বাবা তোমাদের প্রেসের ঠিকানা লিখে আমার হাতে দেন। ফেরার সময় আমাকে বাসেও তুলে দিলেন তিনি। মাঝ রাস্তায় আমাদের বাসটার খুব বিচ্ছিরি রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পূর্ব সময় ছাড়া আমার আর কিছু মনে নেই। শুধু মনে আছে আমার জ্ঞান ফিরতে তোমার বাবাকে সামনে রেখেছিলাম, আর শুনেছিলাম আমার পা দুটো নাকি থেতলে গিয়েছে, তাই জন্য দুটো পাই বাদ দিতে হয়েছে। অ্যাক্সিডেন্টের পর আমার পকেট থেকে তোমার বাবার অফিসের ঠিকানা পেয়ে তাকে খবর দেওয়া হয়, আর এই অচেনা মানুষটার জন্য তোমার বাবা ছুটেও এসেছিলেন। শুধু তাই নয়, ভালো জায়গায় চিকিৎসা করিয়ে সমস্ত খরচা উনিই দিয়েছিলেন। পরে আবার বাড়ির লোকদের কলকাতায় ডাকা হয়, কিন্তু তারপর থেকে তোমার বাবার আর দেখা পায়নি যে তার টাকাগুলো তাকে ফেরত দেব। কিছুদিন পর আমার ভাই রাজর্ষিও মারা যায়, তাই আমাদের মাথা থেকেও এসব বেরিয়ে গিয়েছিল। আজ তোমার বাবার টাকা তোমায় ফিরিয়ে দেব। রাজেন্দ্র বাবুকে জানালাম আমার বাবার স্বর্গপ্রাপ্তি হওয়ার কথা। উনি আরও দুঃখ করলেন, তারপর বললেন, আচ্ছা, তুমি আমার ভাই রাজর্ষিকে কি করে চেনো বলো তো? সব বলবো, কিন্তু তার আগে আপনি বলুন তো, রাজর্ষি বাবু কবে মারা গেলেন? মাস 6 আগে ও তোমার বাবার টাকা শোধ করার জন্য 1 লক্ষ টাকা নিয়ে কলকাতায় গিয়েছিল। রাস্তা পার করতে গিয়ে অন্যমনস্কতার বশে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওকে আমরা জীবিত দেখতে পাইনি। আমরা পৌঁছতে পৌঁছতে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ওর হাতে টাকাটাও আর পাওয়া যায়নি, কেউ নিয়ে নিয়েছে হয়তো। ওই টাকার আশা আর করি না। ভাইটাকেই হারিয়ে ফেললাম, ও কটা টাকা দিয়ে আর কি করব। আমি মনে মনে দুয়ে দুয়ে 4 করলাম। আজ থেকে 6 মাস আগে রাজর্ষি বাবু মারা যান, আর 5 মাস আগে আমার সাথে যখন রাজর্ষি বাবুর দেখা হয়, মানে তখন উনি জীবিত ছিলেন না। আমি নিজেকে একটু সামলে নিয়ে ওনাকে বললাম, আসলে রাজর্ষি বাবুর লেখা উপন্যাস আমার কাছে ছিল। উনি জীবিত থাকাকালীন আমাকে নিজের লেখাগুলো দিয়ে গিয়েছিলেন, আমি সেটা ছাপিয়েছি। আজ আমি এখানে এসেছি রাজর্ষি বাবুর সাম্মানিক দেওয়ার জন্য। রাজর্ষি বাবু বেঁচে থাকলে এইসব তিনিই পেতেন। এখন যখন উনি বেঁচে নেই, তখন এই সমস্ত কিছুর ওপর আপনাদেরই অধিকার। কথা শেষ করে আমি ওনার হাতে টাকার খামটা তুলে দিলাম। রাজেন্দ্র বাবুর চোখে জল দেখতে পেলাম। কষ্ট আমারও কম হচ্ছিল না, কিন্তু খুব ভয়ও করছিল। ওই ছবিটার দিকে তাকিয়ে আমি আর দেরি করলাম না, ওখান থেকে চলে যেতে চাইলাম। যদিও আমার জন্য ওনারা খাবার ব্যবস্থা করলেন, কিন্তু আমি কিছু খেতে পারলাম না, আর না ওনাদের সত্যি কথাটা জানাতে পারলাম। যাওয়ার সময় রাজেন্দ্রবাবু আমার বাবার টাকাটা ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু আমি কৃতজ্ঞতার সুরে বললাম, যা দেওয়ার ছিল রাজর্ষি বাবু আমার হাতে দিয়ে গেছেন, আপনারা আর ওসব নিয়ে ভাববেন না। ওখান থেকে বাড়ি ফিরে আর কারোর সাথে কথা বললাম না। মাথায় হাজার প্রশ্ন ঘুরে যাচ্ছিল। এ কি করে সম্ভব?
একজন মানুষ, যে সময় আমার হাতে পাণ্ডুলিপি দিলেন সেই সময় সেই মানুষটা জীবিতই ছিলেন না। রাত অবধি নিজের ঘরের দরজা খুললাম না। এই কথাই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। সমর বাবু, ও সমর বাবু, একবার চোখটি মেলে দেখো, আমি এসেছি যে। আমি কানের সামনে একটা হিস হিসে শব্দ পেলাম। চোখ খুলে দেখলাম সামনে কেউ নেই। অমনি আমার টেবিলের ওপর কারোর টোকা মারার আওয়াজ পেলাম, সঙ্গে কণ্ঠস্বর। আরে এইদিকে তাকান, আমি তো এখানে বসে আছি। আমি পাশ ফিরে দেখলাম আমার টেবিলের সামনে চেয়ারে বসে রয়েছেন রাজর্ষি বাবু। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি এক দৃষ্টে ওনার দিকে তাকিয়ে রয়েছি বটে, কিন্তু নিজের হাত পা নাড়াতে পারছি না, এমনকি চোখের পাতাটাও ফেলতে পারছি না। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। চোখের কোণ বেয়ে জল পড়ল অনুভব করলাম, কিন্তু হাত দিয়ে যে জলটা মুছব তা সম্ভব হলো না। লোকটি এবার চেয়ার থেকে উঠে আমার খাটের সামনে এসে দাঁড়ালো। তারপর আমার পায়ের কাছে বসে আমাকে বলল, সবই তো শুনলেন, এবারে বুঝতে পারলেন ওই টাকাটা আমি কেন আপনাকে দিয়েছিলাম। ওটা আপনার বাবারই প্রাপ্য ছিল। বেঁচে থাকতে আমি কোনোদিনও কিছু করিনি। ছোটবেলায় বাবা মারা গেছেন, তারপর থেকে মা আর দাদাই আমাকে মানুষ করেছেন। আমার চাকরি করার ইচ্ছে ছিল না, খালি পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতাম। ইচ্ছে ছিল লেখক হব, অনেক বই ছেপে বেরোবে আমার। আমার মা আর দাদা সব সময় আমার সাথ দিয়েছেন, কিন্তু আমার স্বপ্ন পুরো হওয়ার আগেই হঠাৎ করে আমি মরে গেলাম। একটা কথা জানেন তো, আত্মা অবিনশ্বর, যা কোনোদিনও মরে না। আমার দেহ হয়তো ইহ জগতে নেই, কিন্তু আমার আত্মা, আমার আশা আকাঙ্ক্ষা, আমার ইচ্ছে এখনো এই জগতে রয়েছে। আপনি আমার লেখাগুলো ছাপাবেন, আর আমার প্রাপ্য আমার দাদা আর আমার মাকে দিয়ে আসবেন। তাদের যেন কোনো অসুবিধা না হয়। জীবিত থাকতে আমি তাদের কোনোদিন সুখের মুখ দেখাতে পারিনি। মৃত্যুর পর আমার এই লেখাগুলোর মাধ্যমে যদি তাদের ভালো হয়, তাহলেই আমি শান্তি পাব। এক একটা বই ছাপানোর পর আমি পরের বইয়ের পাণ্ডুলিপি আপনাকে দিয়ে যাব, চিন্তা করবেন না। আর আপনার সামনে এসে আমি ভয় দেখাবো না। আপনার অজান্তেই আপনার কাছে পাণ্ডুলিপিগুলো পৌঁছে যাবে। এখন তাহলে চলি, ভালো থাকবেন। কথা শেষ করে রাজর্ষি বাবু খাওয়ার মধ্যে মিলিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার হাত পাও যেন কেউ শক্ত বাঁধন থেকে মুক্ত করে দিল। আমি পড়ি কি মরি করে ঘরের বাইরে ছুটে বেরিয়ে পড়লাম। তারপর সকাল অবধি আর ঘরে প্রবেশ করিনি। ভোরবেলা নিজের ঘরে ঢুকে আবার শুয়ে পড়লাম। ঘুম ভাঙল মায়ের চেঁচামেচিতে। এই ছেলেটাকে নিয়ে যে কি করি না, কাজের জিনিসপত্র সব বাড়ির বাইরে বাইরে ফেলে রেখেছে। কই রে বাবা, ওঠ রে, সকাল হয়ে গেল তো। আমি চোখ কচলাতে কচলাতে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যে মা হাতে কিছু একটা কাগজ নিয়ে আমার ঘরে প্রবেশ করলেন। আমায় দেখেই উনি আমায় বকতে শুরু করলেন। কি রে বাবু, তোর এত ঘুম? একটুও তোর খেয়াল নেই? কাল রাতে বাড়ি ফেরার সময় তুই কাগজগুলোকে চৌকাঠের সামনে ফেলে রেখে চলে এসেছিস। যদি কেউ না বুঝে ফেলে দিত তাহলে যে কি হতো বলতো? নিজের জিনিসপত্রগুলো একটু ঠিকভাবে রাখতে শেখ। কথা শেষ করে মা আমার হাতে কাগজগুলো দিয়ে চলে গেলেন। আমি তো কাল রাতে একবারের জন্য বাড়ি থেকে বেরোইনি, কাগজ আনবো কি করে?
আমি কাগজগুলো হাতে নিয়ে দেখলাম সেগুলো পাণ্ডুলিপি। লেখার একদম প্রথমে লেখা রয়েছে গ্রন্থের নাম সমাজ বিবর্তন, কলমে রাজর্ষি চরণ চট্টোপাধ্যায়। আমার নিজের চোখকে বিশ্বাস হলো না। এও কি সম্ভব? তার মানে কাল রাতের দেখা দৃশ্যটা স্বপ্ন নয়। তারপর থেকে রাজর্ষিবাবু সত্যি সত্যি একটার পর একটা পাণ্ডুলিপি আমার কাছে পাঠিয়ে যান। সেদিন বুঝতে পেরেছিলাম মানুষের জীবনে কখন যে কিভাবে অলৌকিক ঘটনাগুলো ঘটে যায় তা মানুষদের বোঝার সাধ্য নেই। এই রাজর্ষিবাবুর জন্যই আমার প্রেস উঠে দাঁড়াতে পেরেছে। আজও তার লেখা ছাপিয়ে আমি তার সাম্মানিক তার মা ও দাদার কাছে পৌঁছে দিই। তারাও অবাক হন। এত লেখা রাজর্ষিবাবু আমায় কবে দিয়ে গেছিলেন সেই ব্যাপারে আমায় প্রশ্ন করেন, কিন্তু আমি কোনো উত্তর দিই না। মনে মনে রাজর্ষিবাবুকে শ্রদ্ধা করি। বেঁচে থাকলেও অনেক সময় আমরা আমাদের দায়িত্বের কথা ভুলে যাই। কিন্তু এই রাজর্ষিবাবু এমন একজন মানুষ যিনি আজ মানুষ না হয়েও, জীবিত না থেকেও তার কর্তব্য করে চলেছেন। সঙ্গে তার স্বপ্ন তিনি পূর্ণ করেছেন। সমরেন্দ্রবাবু কথা শেষ করলেন। ঘটনাটা আমি নিজের চোখে না দেখলেও সমরেন্দ্রবাবুকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না। নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বুঝতে পেরেছিলাম এই ঘটনা ঘটতেই পারে। মৃত্যুর পরেও মানুষের মায়া এই জগতের উপর থেকে যায়, বিশেষত নিজের পরিবারের উপর। সেই মায়ার বশবর্তী হয়ে অনেকে যেমন পরিবারের অনেক ক্ষতি করতে পারে, ঠিক তেমনভাবেই এই রাজর্ষিবাবুর মতন মানুষরা সেই মায়া, সেই টানের মাধ্যমে পরিবারের অনেক উপকারও করতে পারেন। নারায়ণ মাঝি গল্প শেষ করল। পাপাই, বিল্টু, ভোলা হাঁ করে নারায়ণ মাঝির গল্প শুনছিল। সব শেষে হাসি মুখে তাদের মাঝি কাকু তাদের জিজ্ঞাসা করল, খিরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কিন্তু একটা গল্পে তো মন ভরল না। এখন তো কাকিমা বাড়িতে নেই, তাই তোমার বাড়ি যাওয়ার তাড়াও নেই। তাহলে এখন আমাদের আরেকটা গল্প বলো না। এই দেখো, এই ছেলেগুলো খেতে পেলে শুতে চায়। আচ্ছা বলছি, আর একটা ঘটনা। মাঝি ভাই, ও মাঝি ভাই! হ্যাঁ, এই যে ভম্বলের গলা। আবার কি হয়েছে ভম্বল, এত চিৎকার করছিস কেন? বৌঠান বাড়ি এসেছে গো, তোমাকে খুঁজতেছে। বৌঠান মানে কমলা বাড়ি এসেছে? আরে হ্যাঁ গো, তোমাকে খুঁজতেছে, আমাকে পাঠালো তোমায় ডেকে নিয়ে যেতে। নারায়ণ ৭-৫ না ভেবে তাড়াতাড়ি নৌকো থেকে নেমে হাঁটতে শুরু করল। পাপাই চেঁচিয়ে বলল, আরে গল্প বললে না যে। তোরা বাড়ি যা, রাত হলো। ওই গল্প টল্প পরে হবে খন। পাপাই, বিল্টু, ভোলা তিনজনেই বুঝল এখন আর নারায়ণ মাঝির টিকিটিও পাওয়া যাবে না। গল্প শুনতে হলে তাদের আবার কিছুদিন অপেক্ষা করতে হবে। এমন সময় আবার সেই রাতচড়া পাখিটি ডেকে উঠল। চাঁদের আলোয় নদীর জল চিকচিক করছে। ওরা তিনজনেই নিজেদের নিজেদের বাড়ির দিকে রওনা দিল। শুনলেন নারায়ণ মাঝির নৌকো দ্বিতীয় গল্প। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।